হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা বায়োমলিকিউলস এর প্রিভিয়াস ইয়ার যে সমস্ত নিটের কোশ্চেনগুলো পড়েছে সেগুলো আমরা ডিসকাশন করব। তো সব থেকে প্রথমেই আমরা কার্বোহাইড্রেট পার্টটার করব, তারপর প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এনজাইম, ভিটামিন, নিউক্লিক অ্যাসিড, এগুলো সব আস্তে আস্তে করব। তো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখো, প্রথম যে প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে, দ্য রিয়েজেন্টস উইথ হুইচ গ্লুকোজ ডাজ নট রিয়েক্ট টু গিভ দ্য করসপন্ডিং টেস্ট, অর্থাৎ গ্লুকোজ কোন কোন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া দেয় না সেটা আমার জানতে চেয়েছে। তো গ্লুকোজ তো টলেন্সের সাথে বিক্রিয়া দেয়, আমরা জানি। HCN এর সাথে বিক্রিয়া করে, NH2OH এর সাথে বিক্রিয়া করে, কিন্তু NaHSO3 এবং স্কিপ রিয়েজেন্ট এদের সাথে কিন্তু গ্লুকোজ বিক্রিয়া করে না। তাহলে বি এবং ই এই অ্যান্সারটা আমার দাঁড়ালো। নেক্সট কোশ্চেন হচ্ছে, সুক্রোজের হাইড্রোলিসিসের ফলে কি উৎপন্ন হয়? তো আমরা খুব ভালো করেই জানি যে সুক্রোজ হচ্ছে এক ধরনের ডাইস্যাকারাইড, যা আলফা ডি গ্লুকোজ বা আলফা ডি গ্লুকোপাইরানোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ বা বিটা ডি ফ্রুক্টোফিউরানোজের সমন্বয়ে তৈরি। তাই সুক্রোজের আদ্র বিশ্লেষণ করলে আমরা আলফা ডি গ্লুকোজ পাবো এবং বিটা ডি ফ্রুক্টোজ পাবো। নেক্সট হচ্ছে তিনেরটা। দেখো, এখানে এদের নামগুলো জানতে চেয়েছে। তো এখানে টোটাল কার্বন সংখ্যা কটা? আমরা যদি দেখি টোটাল কার্বন কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে কার্বন আছে। তাহলে এই যে আমাদের একটা সিরিজ ছিল যে গেট জি এর পরে ছিল আমাদের ইটি, সেখান থেকে আমাদের ছিল র্যাক্সেল, এবং তারপর আমাদের এ জিএম জিআই জিটি, এই যে ছকটা আমরা পড়েছিলাম। তো সব থেকে প্রথমে আমরা দেখেছিলাম এই যে জিটা রয়েছে, মানে গ্লিসারালডিহাইড। তো এর ক্ষেত্রে আমাদের কার্বন সংখ্যা ছিল তিনটে। এটা যখন দুটো পার্টে ভাগ হয়েছিল, এরিথ্রোজ এবং থ্রিওজ হয়েছিল, তখন এখানে কার্বন সংখ্যা ছিল চারটে। তাহলে এখানে যেহেতু চারটে কম্পাউন্ডেই প্রত্যেকটাতেই আমাদের চারটে করে কার্বন রয়েছে, তাই আমরা বলতে পারি যে এদের নাম হবে আইদার এরিথ্রোজ অর থ্রিওজ। বেশ ক্লিয়ার হয়ে গেল। এবার প্রথম যে যৌগটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই ওইচটা ডান দিকে আছে। ওইচটা ডান দিকে থাকার অর্থ হচ্ছে ডি। আচ্ছা, তাহলে এখানে আমাদের পরের ওইচটাও উপরে ডান দিকে আছে, তাহলে এটা হচ্ছে আমার এরিথ্রোজ। কেমন এরিথ্রোজ? ডি এরিথ্রোজ। তাহলে প্রথম অপশান আমার হয়ে গেল ডি এরিথ্রোজ। বেশ। আচ্ছা, তাহলে আমাদের দেখো অপশান এই একটা করি আমরা বুঝতে পেরে গেলাম। বাকিগুলো যদি আমরা করতে চাই, তারপরেরটাতে দেখো ওইচটা ডান দিকে আছে, এটাকে ধরে আমরা এখানেও নাম করবো এর ডি। আচ্ছা, পরের ওইচটা মানে ওপরের যে ওইচটা সেটা বাঁ দিকে আছে। আচ্ছা, তাহলে এটার নাম হয়ে যাবে ডি থ্রিওজ। আচ্ছা, পরের দুটোতে দেখো এই ওইচটা আমার বাঁ দিকে আছে, এইটা অনুযায়ী আমার নাম হয়ে যাবে এখানে এল নাম হয়ে যাবে। আচ্ছা, বেশ, এটা অনুযায়ী আমার নাম হয়ে গেল এল, এখানে এল বসালাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এই ডি এরিথ্রোজের পুরোপুরি মিরার ইমেজ, তাই এটাকে আমরা এল এরিথ্রোজ বলতে পারি। আর লাস্টেরটার কথা যদি আমরা বলি, তাহলে দেখো ডি থ্রিওজের মিরার ইমেজ, তাহলে এটাকে আমরা এল বলতে পারি। তাছাড়া ওইচটা বাঁ দিকে আছে, ওইচটা বাঁ দিকে থাকলে আমরা জানি জেনারেলি এল হয়। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল কি নামকরণ আমাদের দাঁড়ালো। প্রথম কার্ডটা হচ্ছে ডি এরিথ্রোজ, তারপরটা ডি থ্রিওজ, তারপরটা এল এরিথ্রোজ, তারপরটা এল থ্রিওজ। ব্যাস, এটা আমার নামকরণ দাঁড়িয়ে গেল। আচ্ছা, হুইচ ওয়ান গিভেন বিলো ইজ নন রিডিউসিং অবিজারক শর্করা? অবিজারক শর্করা আমরা খুব ভালো করে জানি যে ডাইস্যাকারাইডের মধ্যে একমাত্র সুক্রোজ এবং বাকি যে সমস্ত পলিস্যাকারাইড রয়েছে তারা হচ্ছে অবিজারক শর্করা, যারা মিউটার রোটেশন প্রদর্শন করে না। বেশ, হয়ে গেল পাঁচেরটা বিয়ের অপশন, চারেরটা বিয়ের অপশন। 5 নাম্বার, ডি গ্লুকোজ রিয়েক্টস উইথ হাইড্রক্সিল অ্যামিন। হাইড্রক্সিল অ্যামিনের সংকেতটা কি? হাইড্রক্সিল অ্যামিনের সংকেত হচ্ছে NH2OH। তাহলে গ্লুকোজের যখন আমাদের এই অ্যালডেহাইড গ্রুপটা যখন এই NH2OH এর সাথে বিক্রিয়া ঘটবে, তখন আমাদের এখান থেকে অক্সিজেন আর এই H2, এই অক্সিজেন আর এখান থেকে H2 বেরিয়ে চলে যাবে, ফলে আমাদের এখান থেকে তৈরি হবে CH ডবল বন্ড NOH, আর বাকি যে পোর্শনটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে আমাদের এখানে কোন অপশানটা দাঁড়াচ্ছে? দেখো লাস্টের অপশানটা, CH ডবল বন্ড NOH, এটা তো আমরা করে ফেলেছি। আচ্ছা, আর বাকি পোর্শনটা তো আমরা জানি যে 2 নাম্বার কার্বনের ওইচটা ডান দিকে থাকে, 3 নাম্বারেরটা বাঁ দিকে থাকে, 4, 5 ডান দিকে থাকে, আর লাস্টে CH2OH থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের গ্লুকোজের স্ট্রাকচার। ব্যাস, বাকি অপশানগুলো আর দেখার দরকারই নেই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেটস অফ মনোস্যাকারাইডস ফর্ম সুক্রোজ? সুক্রোজ তৈরি হয় কী থেকে? খুব ভালো করে আমরা জানি যে আলফা ডি গ্লুকোপাইরানোজ এবং বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ, যেটাকে আমরা অনেক সময় আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ বলে থাকি, সেখান থেকে আমার তৈরি হয় সুক্রোজ। ব্যাস, এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, সাতেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু রিগার্ডিং ল্যাকটোজ? তো ল্যাকটোজের ক্ষেত্রে আমরা জানি যে ল্যাকটোজ হচ্ছে এক ধরনের
রিডিউসিং সুগার মানে বিজারক শর্করা, ল্যাকটোজকে আমরা বিজারক শর্করা বলে থাকি বা রিডিউসিং শর্করা বা সুগার বলে থাকি। তাহলে বিজারক শর্করা যারা হয় তারা তো মিউটার রোটেশন প্রদর্শন করে। তাহলে এখানে 3 নম্বর অপশানটা আমার উত্তর হবে, কারণ এখানে মিউটার রোটেশন প্রদর্শন করে না বলেছে, তাহলে এটা আমার ভুল স্টেটমেন্ট। তাহলে আমার কোশ্চেনটা দেখো, কোশ্চেনে আমার বলেছে নট ট্রু, মানে কোন স্টেটমেন্টটা ভুল, তার মানে আমার সি এর অপশানটা এখানে ভুল হলো, যে ল্যাকটোজ বিজারক শর্করা এই পার্টটা ঠিক আছে কিন্তু মিউটার রোটেশন দেখায় না, এই পার্টটা আমার ভুল আছে। বাকি যে পার্টগুলো দেওয়া আছে যে ল্যাকটোজ আমার গ্লুকোজ আর গ্যালাক্টোজের সমন্বয়ে তৈরি, এটা ঠিক আছে। ল্যাকটোজে আমাদের যে 8টা ওইচ গ্রুপ আছে এটাও ঠিকঠাক আছে। ল্যাকটোজ এবং হচ্ছে এক ধরনের বিটা গ্লুকোসাইড, ঠিক আছে, যেটা আমাদের গ্লুকোজ এবং গ্যালাক্টোজ নিয়ে তৈরি, এটাও আমাদের ঠিকঠাক আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট এক্সিবিট দ্য ফেনোমেনা অফ মিউটার রোটেশন, মিউটার রোটেশনকে দেখায় না, একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। কোনটা উত্তর হবে? সুক্রোজ, কারণ সুক্রোজ অবিজারক শর্করা হওয়ার জন্য মিউটার রোটেশন প্রদর্শন করে না। বেশ। ফ্রুক্টোজ রিডিউসেস টলেন্স রিজেন্ট, ফ্রুক্টোজ টলেন্সকে বিজারিত করতে পারে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ঠিক আছে। এর ফ্রুক্টোজ টলেন্সকে বিজারিত করার কারণটা কি? তার একমাত্র কারণ হচ্ছে যে ফ্রুক্টোজের ক্ষেত্রে এনোলাইজেশন ঘটে, ঠিক আছে। আচ্ছা, এই লাস্টেরটা এনোলাইজেশন ঘটে, এনোলাইজেশন অফ ফ্রুক্টোজ যেটা ঘটে ফলোড বাই কনভার্সন টু অ্যালডিহাইড, এনোলাইজেশনের পরে এনল থেকে অ্যালডিহাইড তৈরি হয়, ঠিক আছে। তো টলেন্স রিএজেন্ট মানে হচ্ছে আমাদের অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট, এটা দ্বারা আমাদের অ্যালডিহাইড ফর্মেশন হয়, সেই অ্যালডিহাইডের জন্য আমার ফ্রুক্টোজ টলেন্স রিএজেন্টকে বিজারিত করতে পারে। বেশ। নাম্বার অফ কাইরাল কার্বন ইন বিটা ডি গ্লুকোজ, দেখো যদি আমাদের নর্মাল গ্লুকোজের কথা বলতো তাহলে কিন্তু আমাদের কাইরাল কার্বনের সংখ্যা হতো 4টে, কারণ ওপরকার CHOটা আর নিচের CH2OH, এই ওপরকার কার্বন আর এই নিচের কার্বন বাদ দিয়ে আমরা বাকিগুলোকে কাইরাল কার্বন বলে থাকি। তাহলে আমাদের সেক্ষেত্রে কাইরাল কার্বন হতো 4টে। কিন্তু আমাদের যে বিটা ডি প্লাস গ্লুকোজের স্ট্রাকচারটা দিয়েছে বা নামটা বলেছে, তোমরা স্ট্রাকচারটা একবার দেখবে, তো সেখানে দেখতে পাবে প্রথম থেকেই আমাদের যে প্রথম যে কার্বনটা আমার রয়েছে, অর্থাৎ এক্ষেত্রেই এই যে আমার যে যৌগটা হবে এরকম করে দেখবে বন্ডটা তৈরি করা থাকে। আচ্ছা, মাঝেরগুলোকে আমি আর লিখছি না। তো এই ক্ষেত্রে হাইড্রোজেন থাকে, এখানে এই যে ওটা বন্ড থাকে, তারপরে নিচে CH2OH থাকে। তো এই যৌগটার ক্ষেত্রে একমাত্র লাস্টের কার্বনটা বাদ দিয়ে, শেষের কার্বনটা বাদ দিয়ে প্রতিটা কার্বন, তার মানে হচ্ছে আমার এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন এবং এই কার্বন, প্রতিটা কার্বন হচ্ছে আমার কাইরাল সেন্টার। কেন কাইরাল সেন্টার? কারণ নিজেরাই দেখো লক্ষ্য করে বুঝতে পারবে এখানে যে আমার এই কার্বনটা চারিদিকে OH H দুটো আলাদা গ্রুপ, নিচের গ্রুপটা আলাদা গ্রুপ, আর এইদিকে দেখো অক্সিজেন রয়েছে, এটা আলাদা গ্রুপ, তাহলে এই কার্বনটা আমার কাইরাল। আচ্ছা, নিচেরগুলো তো কাইরাল হবেই, মানে তার পরে পরে যেগুলো রয়েছে সেগুলো তো আমার কাইরাল হবেই, এগুলো নিয়ে তো কিছু ভাবার কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। এই যে পোর্শনগুলো এগুলো তো আমার কাইরাল হবেই, এগুলো নিয়ে তো আমাদেরকে কিছু ভাবতেই হচ্ছে না। আচ্ছা, তাহলে 1টা 2টো 3টে 4টে, নর্মাল গ্লুকোজের ক্ষেত্রে তো 4টে কাইরাল সেন্টার ছিল, এখানে আরও একটা এক্সট্রা ওপরটা অ্যাড হয়ে গেল। তাহলে আমার এখানে অ্যান্সার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 5টা কাইরাল সেন্টার, 5 কাইরাল সেন্টার। আচ্ছা, গ্লাইকোলিসিস কি? গ্লাইকোলিসিস হচ্ছে এক ধরনের জারণ প্রক্রিয়া, গ্লুকোজকে পাইরুভেট তৈরি করার জন্য যে জারণ প্রক্রিয়া সেটাকে বলা হয়ে থাকে গ্লাইকোলিসিস, ঠিক আছে। বেশ। হুইচ অফ দ্য ফলোয়িং গিভস পজিটিভ ফেলিং সলিউশন টেস্ট, ফেলিং সলিউশন টেস্টে কি পজিটিভ রিয়াকশান দেয়? তো গ্লুকোজ ফেলিংয়ের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, পজিটিভ ফেলিং সলিউশন টেস্ট এর সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। ফেলিং টলেন্স এদের সাথে বিক্রিয়া করে, কারণ এটা বিজারক শর্করা, এটা বিজারিত করতে পারে, তাই গ্লুকোজ হচ্ছে আমাদের অ্যান্সার। সুক্রোজ পারে না, ফ্যাটস প্রোটিন এরা তো পারে না, সুক্রোজ তো অবিজারক শর্করা আমরা জানি, কিন্তু গ্লুকোজ পারে। গ্লুকোজ আমাদের ফেলিং সলিউশনের সাথে বিক্রিয়া করতে পারে, ফেলিং টলেন্স বেনেডিক্ট এদেরকে বিজারিত করতে পারে। আচ্ছা, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ, ওই যে 1 নাম্বার কার্বনের ডিফারেন্সটা হয়, এদেরকে পরস্পর কী বলা হয়ে থাকে? অ্যানোমার বলা হয়ে থাকে। ভেরি সিম্পল প্রশ্ন। তারপরে 14টা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সুইটেস্ট সুগার, সবথেকে মিষ্টি সুগার বা শর্করার নাম হচ্ছে ফ্রুক্টোজ। এটা মুখস্থ রাখবে যে ফ্রুক্টোজ হচ্ছে সবথেকে মিষ্টি সুগার বা সুইটেস্ট সুগার, এর উদাহরণ হচ্ছে ফ্রুক্টোজ। আচ্ছা, গ্লুকোজ যখন আমাদের ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ওসাজন তৈরি করে বা গ্লুকোসাজন তৈরি করে, তখন ক মোল নেওয়া হয়? আমরা জানি যে 3 মোল বা 3 মলিকিউল আমাদের এটা ফিনাইল হাইড্রোজেনটা নেওয়া হয়। এটা দেখবে নোটসে সুন্দরভাবে লেখানো আছে বা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। নেক্সট হচ্ছে যখন আমাদের গ্লুকোজের জারণ ঘটে, ঠিক আছে, তখন কত মোল এটিপি আমাদের
শক্তি উৎপন্ন হয়। 38 এটিপি, এটাও মুখস্থ রাখবে। দ্য আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি গ্লুকোজ ডিফার ফ্রম ইচ আদার ডিউ টু ডিফারেন্স ইন কার্বন অ্যাটম উইথ রেসপেক্ট টু ইটস। আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়, কোন জায়গাতে ডিফারেন্স রয়েছে? আলফা আর বিটার মধ্যে কনফিগারেশনের ডিফারেন্স আছে, ঠিক আছে। ওইচ গ্রুপ তো সেম, ঠিক আছে। আচ্ছা, আর কি বাকি সব কিছু তো ঠিকঠাক, কনফরমেশন ঠিক, কিন্তু কনফিগারেশন আলফা আর বিটার মধ্যে যে কনফিগারেশন, সেই কনফিগারেশনে আমার ডিফারেন্স রয়েছে বা আলাদা আলাদা রয়েছে। আচ্ছা, ডাইজেশন ব্যাপারটা কি? ডাইজেশন এক ধরনের হাইড্রোলিসিস প্রক্রিয়া, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখতে হবে যে ডাইজেশন বা হজম প্রক্রিয়া যেটা, সেটা এক ধরনের হাইড্রোলিসিস প্রক্রিয়া। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ বেসিক অ্যামাইনো অ্যাসিড? আমরা জানি যে পিভিটি টিম হল এর মধ্যে HAL এটা হচ্ছে বেসিক, আর বাকি যে পোর্শনটা পড়ে থাকে সেটা হচ্ছে আমার নিউট্রাল। তাহলে এখানে H ফর হিস্টিডিন, A ফর আর্জিনিন, এগুলো তো অপশানে নেই, আর L ফর হচ্ছে লাইসিন। তাহলে আমার লাইসিনটা অ্যান্সার চলে এলো। দ্য নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড অ্যামাং দ্য ফলোয়িং, পিভিটি টিম হলের বাইরে কে আছে? লাইসিন, লিউসিন তো আমার পিভিটি টিম হলের মধ্যে আছে, ভ্যালিন তো আমার মধ্যে আছে, অ্যালানিনটা আমার পিভিটি টিম হলের মধ্যে নেই। তাহলে এসেন্সিয়ালের জন্য এটা খেয়াল রাখবে, পিভিটি টিম হল, এটা খেয়াল রাখবে, যার মধ্যে HAL এই যে হলটা রয়েছে এটা হচ্ছে আমাদের বেসিক, আর বাকিটা আমার নিউট্রাল। বেশ, নেক্সট আমরা চলে আসছি এই প্রশ্নটাই, 21 প্রশ্নটাই। হুইচ স্ট্রাকচারস অফ প্রোটিন রিমেন ইন্ট্যাক্ট ডিউরিং ডিনেচারেশন অফ প্রোটিন? ডিনেচারেশনে কোন ধরনের প্রোটিনের গঠনটা একই রকম থেকে যায়? প্রাইমারি নাকি সেকেন্ডারি নাকি টার্সিয়ারি? অবভিয়াসলি প্রাইমারি, কারণ প্রাইমারির কোনো রকম পরিবর্তন সেক্ষেত্রে হয় না, এটা আমরা খুব ভালো করে জানি। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ক্যান ফর্ম এ জুইটার আয়ন? জুইটার আয়নকে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড হতে হবে, তবে জুইটার আয়ন তৈরি করে। এদের মধ্যে একমাত্র গ্লাইসিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাই গ্লাইসিনের ক্ষেত্রে জুইটার আয়ন ফর্মেশন হয়। ইন এ প্রোটিন মলিকিউল ভ্যারিয়াস অ্যামাইনো অ্যাসিড আর লিঙ্ক টুগেদার, কিসের মাধ্যমে লিঙ্ক করা থাকে প্রোটিনের ক্ষেত্রে, সেটা আমার জানতে চেয়েছে। পেপটাইড বন্ড, C+NH যে বন্ডটা, সেটার ক্ষেত্রে আমাদের একটার সাথে একটা লিঙ্ক করা থাকে। নেক্সট হচ্ছে 24 যে প্রশ্নটা, সেটা বলছে যে ডিনেচারেশন সম্পর্কে কোনটা কারেক্ট স্টেটমেন্ট? তো ডিনেচারেশনের ক্ষেত্রে বলছে যে প্রোটিনের ক্ষেত্রে সেকেন্ডারি আর টার্সিয়ারি যে গঠনটা থাকে সেটা কি হয়, সেটা লস হয়ে যায়, সেই গঠনটা ভেঙে যায়। ঠিক বক্তব্য, ঠিকঠাক বলেছে। আচ্ছা, ডিনেচারেশনের ক্ষেত্রে ডবল স্ট্যান্ড, ডিএনএর যে ডবল স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটা সিঙ্গেল স্ট্যান্ডে পরিণত হয়, এটাও ঠিকঠাক বলেছে। আচ্ছা, ডিনেচারেশনের ক্ষেত্রে প্রাইমারি গঠনটা ডিস্টর্টেড হয়ে যায়, প্রাইমারি গঠন পাল্টে যায়, এটা তো ভুল, প্রাইমারি গঠনের তো কোনো পরিবর্তন হয় না। তাহলে 1 আর 2 ঠিক, তারপরে C এর অপশানটা এখানে কারেক্ট। হুইচ ফাংশনাল গ্রুপ পার্টিসিপেটস ইন দ্য ডাইসালফাইড বন্ড ফর্মেশন ইন দ্য প্রোটিন? প্রোটিনের যখন ডাইসালফাইড বন্ড ফর্মেশন হয় তখন অ্যাকচুয়ালি কোন ফাংশনাল গ্রুপটা অংশগ্রহণ করে? তো এটা খেয়াল রাখবে যে থায়োল গ্রুপ এখানে পার্টিসিপেট করে। নেক্সট হচ্ছে পেপটাইড চেন কোনটা, আমাদের সুন্দরভাবে দেখানো রয়েছে, দেখতে হবে। CONH গ্রুপ খুঁজে বার করতে হবে। তো CONH গ্রুপ আমাদের কোনখানে রয়েছে? আমাদের CONH এখানে একটা দেখো পেয়েছি, সেম প্যাটার্নের CONH আবার আমরা পেয়েছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পোর্শনটা আমার রয়েছে, এই যে অপশানটা, এখানে আমার পেপটাইড চেনটা তৈরি হয়েছে। পরেরটাতে দেখো লক্ষ্য করে CONH হয়েছে, এখানে আবার উল্টে গেছে, তার মানে এটা ভুল চেন। আচ্ছা, এখানে তো CONH আবার নেই, আচ্ছা CONHটা এখানে আবার উল্টে গেছে, এখানে উল্টে গেছে, এখানেও উল্টে গেছে, তাহলে CONH সঠিক সিকোয়েন্সে একমাত্র এখানেই রয়েছে। দ্য কারেক্ট স্টেটমেন্ট ইন রেসপেক্ট অফ প্রোটিন হিমোগ্লোবিন ইজ দ্যাট, প্রোটিনের হিমোগ্লোবিনের কাজটা কি? হিমোগ্লোবিনের কাজটা হচ্ছে ব্লাডের মধ্যে অক্সিজেনটাকে বহন করা, তাহলে অ্যাক্টস অ্যাজ অ্যান অক্সিজেন ক্যারিয়ার ইন দ্য ব্লাড। নেক্সট হচ্ছে 28 প্রশ্ন, দ্য হেলিক্যাল স্ট্রাকচার অফ প্রোটিন, মানে যেটাকে সেকেন্ডারি স্ট্রাকচার বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এস্টাবলিশড বাই হাইড্রোজেন বন্ড। এখানে হাইড্রোজেন বন্ডের জন্য অ্যাকচুয়ালি প্রোটিনের গঠনগুলো অত শক্ত সমর্থ হয়ে থাকে। হুইচ ইজ নট ট্রু স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টটা এখানে ভুল সেটা আমার জানতে চেয়েছে। এইটা দেখো ভুল 29 ক্ষেত্রে, যে অল প্রোটিনস বলেছে এল ফর্মে তো সবাই থাকে না, কিছু কিছু তো আছে যারা ডি ফর্মে থাকে, তাহলে এটা আমার ভুল স্টেটমেন্ট। আচ্ছা, 30 যে প্রশ্নটা, পেপটাইড বন্ড হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট বলেছে পেপটাইড বন্ড সম্পর্কে,
CN বন্ড লেংথ ইন প্রোটিনস ইজ লঙ্গার দ্যান ইউজুয়াল CN বন্ড। সিঙ্গেল বন্ডের থেকে এখানকার CN বন্ডটা বলেছে লম্বা, মানে বেশি। এটাই আমার এখানে ভুল স্টেটমেন্ট। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এখানে আমাদের রেজোনেন্স ফর্মেশন হয় পাই সিগমা লোন পেয়ার। এখানে যে রেজোনেন্সটা হয় পাই সিগমা লোন পেয়ার রেজোনেন্স ফর্মেশন হচ্ছে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ পাই সিগমা লোন পেয়ার রেজোনেন্স ফর্মেশন হচ্ছে। তো রেজোনেন্স ফর্মেশন হওয়ার ফলে কি হবে, লোন পেয়ারের ইলেকট্রন শিফট করবে, পাই ইলেকট্রন এখানে মুভ করবে। তাহলে এখানে আমরা যদি রেজোনেন্টের স্ট্রাকচারটা আমরা যদি ড্র করতে চাই, তাহলে এখানটাতে আমার ও এর মাথায় মাইনাস চলে আসবে, আর এখানটাতে ডবল বন্ড হয়ে যাবে, দিয়ে NH হয়ে যাবে, NH এর মাথায় নাইট্রোজেনের মাথায় প্লাস হয়ে যাবে। তাহলে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে আমাদের আংশিক দ্বিবন্ধন বা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আমাদের এখানে প্রকাশ পাচ্ছে। তো যেহেতু আমার এখানে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার এখানে আমার প্রকাশ পেলো, তাই কার্বনের সাথে নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ড লেংথটা তো কমে যাবে। তো এখানে কি বলা আছে, কমার জায়গাতে আমার কি বলা আছে যে CN বন্ড লেংথ ইন প্রোটিন ইজ লঙ্গার, বড় বলে দিয়েছে, বড় হয়ে যাবে বলেছে CN এর থেকে। তো বড় কী করে হবে, এটা তো ছোট হবে। ঠিক আছে, বেশ, মানে CNটা ঠিকঠাকভাবে বলা আছে এখানে, কিন্তু এটা ভুল। তার মানে আমাদের এখানে এটা হচ্ছে আমার অ্যান্সার। হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? কারেক্ট স্টেটমেন্টটা আমার জানতে চেয়েছে। তো গ্লুকোজের পলিমার স্টার্চ, ঠিক আছে, স্টার্চের মনোমার তো শুধুমাত্র গ্লুকোজ, এটা ঠিকঠাক আছে আমাদের। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অপশানটা আমাদের ঠিক আছে। 31-এরটা প্রথমেই আমরা পেয়ে গেছি সঠিক স্টেটমেন্ট। হিমোগ্লোবিন কি? নেক্সট প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন তো এক ধরনের প্রোটিন। কিরূপ প্রোটিন? গ্লোবিউলার প্রোটিন, ফাইব্রাস নয়। হিমোগ্লোবিন হচ্ছে আমাদের গ্লোবিউলার প্রোটিন। বেশ, নেক্সট কোয়েশ্চেন, দ্য সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন রেফার। সেকেন্ডারি প্রোটিন যেটা আমাদের স্ট্রাকচারটা আছে সেটা অ্যাকচুয়ালি কী ডিনোট করে সেটা আমাকে জানতে চেয়েছে। তো অ্যাকচুয়ালি এগুলো কিছুটা রেগুলার ফোল্ডিং প্যাটার্ন, যেমন আলফা হেলিক্স স্ট্রাকচার এবং বিটা প্লিটেড স্ট্রাকচার আমরা খুব ভালো করে জানি। আলফা হেলিক্স যে স্ট্রাকচারটা হয় এরকম রিং টাইপের, এবং বিটা প্লিটেড যে স্ট্রাকচারটা হয় এরকম টাইপের হয়ে থাকে। কন্টিনিউয়াস পোর্শন, রেগুলার ফোল্ডিং প্যাটার্নস অফ কন্টিনিউয়াস পোর্শন অফ দ্য পলিপেপটাইড চেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বেশ, নেক্সট আমরা চলে আসছি 34-এর প্রশ্নটাতে, এনজাইমের পোর্শন এটা। তো যখন প্রোটিন থেকে পলিপেপটাইড হয় এবং পলিপেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিড হয়, প্রোটিনের ক্ষেত্রে দেখবে আমরা দুটো এনজাইম ব্যবহার করি, পেপসিন, ট্রিপসিন, রেনিন, ইরেপসিন, এই ধরনেরগুলো আমরা ব্যবহার করি। তো এখানে আমাদের পেপসিন আর ট্রিপসিনটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। আচ্ছা, এনজাইম কী দ্বারা তৈরি হয়? এগুলো সব বায়োলজি রিলেটেড প্রশ্ন, তোমরা সব এগুলো বায়োলজিতেও পড়েছো। এখানে জাস্ট আমি অ্যান্সারগুলো বলে বলে চলে যাচ্ছি, বিশেষ কিছু বোঝার এখানে কিছু নেই। এনজাইম কী দ্বারা তৈরি হয়? তো এনজাইম তো এক ধরনের প্রোটিন এবং তাদের নির্দিষ্ট গঠন থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে এনজাইমস আর মেড আপ অফ প্রোটিনস উইথ স্পেসিফিক স্ট্রাকচার। বেশ, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? কোনটা কারেক্ট বলেছে? ঠিক আছে, 36-এর প্রশ্ন। তো ডায়াস্টেজ, ডায়াস্টেজটা হচ্ছে আমার এক ধরনের উৎসেচক। ঠিক আছে, যেটাকে হাইড্রোলিসিস স্টার্চকে মল্টোজে পরিণত করে। স্টার্চকে মল্টোজে পরিণত করার সময় আমার ডায়াস্টেজ এনজাইমটা ব্যবহার করা হয়ে থাকে। বেশ, নেক্সট হচ্ছে দ্য ফাংশন অফ এনজাইমস ইন দ্য লিভিং সিস্টেম। লিভিং সিস্টেমে আমার এনজাইমের কাজটা কি? যে রিয়েকশানটা হয় সেই রিয়েকশানটাকে অনুঘটকের কাজ করা, রিয়েকশানের হারটাকে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট এনজাইম ইজ ট্রু? ট্রু কোনটা এর ক্ষেত্রে? ওই একই জিনিস, কেমিক্যাল রিয়েকশানটাকে বাড়িয়ে দেওয়া, অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে রিয়েকশানটাকে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, আর কি আর কি আমার এখান থেকে আসছে? এনজাইম ইজ হাইলি স্পেসিফিক বোথ ইন বাইন্ডিং। আচ্ছা সরি, প্রথমকার অপশানটা আমার হচ্ছে না। প্রথমকার এনজাইম ক্যাটালাইজ কেমিক্যাল রিয়েকশন, এতটা অবধি ঠিক আছে। বাই ইনক্রিজিং অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি বেড়ে গেলে তো রিয়েকশনের রেটটা কমে যায়, অ্যাক্টিভেশন এনার্জি কমাতে হয়। অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ হলে আমার এই অপশানটা ঠিক হতো। তাহলে আমার এই অপশানটা আমার আসছে না। ঠিক আছে, যদি আমার লোয়ারিং বা ডিক্রিজিং অ্যাক্টিভেশন এনার্জি বলতো, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে এটাকে অনুঘটক মানে বিক্রিয়া রেটটাকে বাড়াচ্ছে, তাহলে ঠিক ছিল আর কি। বেশ, তো ঠিক আছে, এটা আমার হলো না। হবে কোনটা? পেপসিন। পেপসিন ইজ প্রোটিওলাইটিক এনজাইম। ঠিক আছে, প্রোটিনের ক্ষেত্রে আমরা যে এনজাইমটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের পেপসিন, ট্রিপসিন, রেনিন, ইরেপসিন, এই সমস্তগুলো। আচ্ছা, এনজাইম টেক পার্ট ইন এ রিয়েকশান। এনজাইম যখন কোনো রিয়েকশানে টেক পার্ট করে তাহলে ইনক্রিজ দ্য রেট অফ কেমিক্যাল রিয়েকশান, রেট অফ দ্য রিয়েকশানটাকে কী করে? বাড়িয়ে ফেলে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। লোয়ারিং, বাই লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি যত কম হয় আমরা জানি রেট অফ রিয়েকশান তত বেশি হয়। অ্যাক্টিভেশন এনার্জি বেড়ে গেলে
আমাদের বেশি এনার্জি দিতে হয়, ফলে রেট অফ রিঅ্যাকশনটা কমে যায়। তাহলে সমস্ত প্রশ্নগুলোই দেখো একই টাইপের মোটামুটি এনজাইমেরগুলো হলো। আচ্ছা, এবার হচ্ছে ভিটামিনের কিছু প্রশ্ন দিয়েছে। দেখো এখানে এগুলো জাস্ট তো মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। বইতে দেখবে একটা পেজে ভিটামিনের সমস্ত কিছু ডেফিসিয়েন্সির জন্য কী কী রোগ টোগ হয় সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। তো এখানে দেখো এই যে চেলিওসিস টাইপের যে রোগটা দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং এই রোগটা কোন ভিটামিনের অভাবে হয়, ভিটামিন B2 এর অভাবে হয়। তো B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। আচ্ছা, আমরা B2 এখানে লিখে রাখছি। আচ্ছা, RBC রেড ব্লাড কর্পাসেল কমে যায়, ফলে আমাদের লোহিত রক্তকণিকা কমে গেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভিটামিন B12 এর অভাবে হয়। আচ্ছা, তারপর একটা B1 এর অভাবে কি হয়, B1 এর অভাবে তো বেরি রোগ হয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফ্যাট সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল কোনটা নয়। তো ফ্যাট সলিউবল আমরা জানি A, D, E, K এগুলো ফ্যাট সলিউবল, আর ওয়াটার সলিউবল হচ্ছে B কমপ্লেক্স, C এবং P। তাহলে B কমপ্লেক্স, C এবং P। তাহলে এখানে আমার ভিটামিন B কমপ্লেক্স মানে এরটা আমার অ্যান্সার হিসেবে চলে এলো, এর অপশানটা। বেশ, এবার হচ্ছে 44-এরটা ওয়াটার সলিউবল কোনটা বলেছে। তো এখান থেকে A, D, E, K তো হবে না, তাহলে এখানেও আমার B কমপ্লেক্স, একই অ্যান্সার আমার দাঁড়ালো। 44-এর হচ্ছে D এরটা। 45-এরটা দ্য হিউম্যান বডি ডাজ নট প্রডিউস, হিউম্যান বডি মানব শরীরে কি উৎপন্ন হয় না, মানব শরীরে আমাদের ভিটামিনটা উৎপন্ন হয় না, ঠিক আছে। ফলে 45-এর ক্ষেত্রে আমাদের সি এর অ্যান্সার। চলে আসছে আমরা 46-এর ক্ষেত্রে আমার কী হবে, ভিটামিন B12 বলেছে। ভিটামিন B12-এর রাসায়নিক নাম কি, সায়ানোকোবালামিন। তাহলে ভিটামিন B12-এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। তাহলে এর মধ্যে দেখো কোবালামিন মানে কোবাল্ট রয়েছে, তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যাবে কোবাল্ট। বেশ, চলে আসছি আমরা নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে। নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে দুটো স্টেটমেন্ট দিয়েছে, দিয়ে আমার এখান থেকে স্টেটমেন্ট বেস অ্যান্সার চেয়েছে। তো প্রথম স্টেটমেন্টটা বলেছে এ ইউনিট ফর্মড বাই দ্য অ্যাটাচমেন্ট অফ বেস টু ওয়ান ড্যাশ পজিশন অফ দ্য সুগার ইজ নোন অ্যাজ নিউক্লিওসাইড, ঠিক কথা বলেছে। আর এই নিউক্লিওসাইডটা যখন ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত হয় 5' পজিশনে, তখন সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। এটা দেখবে বইতেই দেওয়া আছে স্টেটমেন্টটা। তাহলে এখানে ফসফরাস দিয়েছে, এটা অ্যান্সারটা ফসফরিক হবে। তাহলে আমাদের প্রথম স্টেটমেন্টটা ট্রু, তারপরেরটা ফলস, তার মানে আমার প্রথম অপশানটা উত্তর হিসেবে চলে এলো। দ্য সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার জেনেটিক্স স্টেট দ্যাট দ্য জেনেটিক ইনফরমেশন ফ্লোজ, জেনেটিক যে ইনফরমেশনগুলো কার থেকে মানে কোথার থেকে কোথায় ফ্লো হয়, প্রথমে ডিএনএ, তারপরে আরএনএ, তারপরে প্রোটিন। তাহলে এটা আমরা মনে রাখবো, প্রথমে ডিএনএ, তারপরে আরএনএ, তারপরে প্রোটিন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং ডিএনএ এবং আরএনএ সংক্রান্ত যেগুলো, আরএনএ মানে তো রাইবোজ এবং ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তাহলে আমার এখান থেকে যে অপশানটা চলে আসছে লাস্টের অপশানটা আমার কারেক্ট। আচ্ছা, সহজ প্রশ্ন। ইন ডিএনএ দ্য লিঙ্কেজ বিটুইন দ্য ডিফারেন্ট নাইট্রোজেন, ডিএনএর ক্ষেত্রে, প্রোটিনের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই আমাদের যে বন্ডিংটা থাকে আমরা খেয়াল রাখবো হাইড্রোজেন বন্ডিং, এক্ষেত্রে আমাদের হাইড্রোজেন বন্ডিং কাজ করছে। আচ্ছা, প্রোটিন হলে আমাদের পেপটাইড লিঙ্কেজ হতো, সেটা আলাদা ব্যাপার। দ্য সেগমেন্ট অফ ডিএনএ হুইচ অ্যাক্টস অ্যাজ দ্য ইনস্ট্রুমেন্টাল ম্যানুয়াল ফর দ্য সিনথেসিস অফ দ্য প্রোটিন, তাহলে কোন সেগমেন্টটা আমাদের ইনস্ট্রুমেন্টাল ম্যানুয়াল হিসেবে কাজ করে প্রোটিন সিনথেসিসের জন্য, এটা আমার অ্যান্সার চলে আসবে জিন রেসপন্সিবল প্রোটিন সিনথেসিসের জন্য। নেক্সট চলে আসছে ডিএনএতে কমপ্লিমেন্টারি বেসেসগুলো কী। আমরা জানি যে ডিএনএতে এটিজিসি থাকে, তাহলে এর সাথে টি আর জি এর সাথে সি, তাহলে অ্যাডেনিনের সাথে থাইমিন আর গুয়ানিনের সাথে সাইটোসিন। বেশ, এটা হয়ে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে 53টা, আরএনএ এবং ডিএনএ আর কাইরাল মলিকিউলস, দেয়ার কাইরালিটি ইজ ডিউ টু, কাইরালিটিটা কিসের জন্য হয়, আমাদের সুগারের কম্পোনেন্টের জন্য হয়। তাহলে 53-এর ক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা পেয়ে যাব সেটা হচ্ছে আমাদের এই যে গঠনটা, ঠিক আছে, সেই গঠনটা হচ্ছে ডি সুগার কম্পোনেন্ট, যে আমাদের গঠনটা রয়েছে এর জন্য আমাদের কাইরালিটির ব্যাপারটা চলে আসছে। এ সিকোয়েন্স অফ হাউ মেনি নিউক্লিওটাইডস ইন মেসেঞ্জার আরএনএ মেক্স এ কোডন ফর অ্যান অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, কতগুলো নিউক্লিওটাইড আমাদের মেসেঞ্জার আরএনএকে অ্যামাইনো অ্যাসিডের জন্য তৈরি করে ফেলে, মেক্স এ কোডন ফর এ অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তো এক্ষেত্রে 3টে অ্যান্সার, 3 অ্যান্সার আমার এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে সিকোয়েন্সটা দাঁড়ালো 54-এর ক্ষেত্রে আমার অ্যান্সার দাঁড়ালো যে এখানে 3 আমাদের যে গঠনটা হলো কোডের জন্য আমার এখানে এটা তৈরি হলো। তারপরেরটা হচ্ছে যে চারগ্যাপস রুল, আমাদের
যে অর্গানিজমটা এখানে আসছে সেক্ষেত্রে আমাদের কী জিনিসটা দাঁড়াচ্ছে 55-এর ক্ষেত্রে। তো এখানে দেখো এর সাথে টি আর জি এর সাথে সি, তাহলে এখানে আমাদের কোন অপশানটা রয়েছে? এর অপশানটা, এর সাথে টি আর জি এর সাথে সি। 56টাও তাই এর সাথে টি আর জি এর সাথে সি, একই টাইপের প্রশ্ন, সেম প্রশ্ন। বায়োপলিমারের একটা উদাহরণ দিয়েছে পরের পলিমারের যে প্রশ্ন, এখান থেকে আমাদের বায়োপলিমারের উদাহরণ ডিএনএ, এই চ্যাপ্টারের মধ্যে আমাদের ডিএনএটা আসছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখবে। দ্য কাপলিং বিটুইন বেস ইউনিটস অফ ডিএনএ, যে কাপলিংটা হয় সেটা ডিএনএতে কিসের জন্য হয়? হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য হয়, একটু আগে আমরা পেলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং হরমোনের প্রশ্ন স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, কোন স্টেটমেন্টটা আমার এখানে কারেক্ট নয় বলেছে, ঠিক আছে? তো ডিনেচারেশন মেক্স দ্য প্রোটিন মোর অ্যাক্টিভ, এটা হচ্ছে আমার ভুল স্টেটমেন্ট, ডিনেচারেশনের ফলে প্রোটিনের অ্যাক্টিভিটি কমে যায়। নেক্সট শার্টেরটা, হুইচ অফ দ্য ফলোইং হরমোনস ইজ প্রডিউসড আন্ডার দ্য কন্ডিশন অফ দ্য স্ট্রেস হুইচ স্টিমুলেট গ্লাইকোজেনেসিস ইন দ্য লিভার অফ হিউম্যান বিংস, ঠিক আছে? তো শার্টের যে প্রশ্নটা এখানে হচ্ছে আমাদের যে হরমোনটা হবে সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে? আচ্ছা, যেটা কি করে, যেটা হচ্ছে ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড রিলিজ করে, ঠিক আছে, এবং লিভার থেকে গ্লুকোজ রিলিজ করে। আচ্ছা, ফ্যাট এবং গ্লুকোজ রিলিজ করে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের স্ট্রেস হরমোন হিসেবে এটা কাজ করে এবং স্ট্রেসটাকে কমানোর চেষ্টা করে। বেশ, এবার হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং হরমোনস কন্টেন্স আয়োডিন, আয়োডিন কোন হরমোনে থাকে? থাইরক্সিন, থাইরক্সিনের মধ্যে আয়োডিন হরমোন থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যামিন হরমোন, অ্যামিন হরমোন কোনটা? তো এটারও উত্তর হচ্ছে আমাদের থাইরক্সিন, থাইরক্সিনের মধ্যে যেমন আয়োডিন থাকে ঠিক তেমনি অ্যামিন হরমোনটাও থাকে, অ্যামিনও থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পেপটাইড হরমোন, পেপটাইড হরমোন আমাদের কোনটা? এগুলো প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে। গ্লুকাগন, গ্লুকাগন হচ্ছে আমাদের পেপটাইড হরমোন। আচ্ছা, বেশ, তারপর হচ্ছে দ্য হরমোন দ্যাট হেল্পস ইন দ্য কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লাইকোজেন, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে কোন হরমোন কাজে লাগে? ইনসুলিন কাজে লাগে। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান ইজ রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ এনার্জি ইন বায়োকেমিক্যাল রিয়েকশন, বায়োকেমিক্যাল রিয়েকশনে এনার্জি তৈরির জন্য বা এনার্জি উৎপাদনের জন্য আমার মানে শক্তি উৎপাদনের জন্য কোনটা প্রয়োজন আর কি? তো এটার উত্তর হচ্ছে থাইরক্সিন, থাইরক্সিন হচ্ছে আমাদের শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন। এটা এক ধরনের হরমোন যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয় এবং বিভিন্ন রকমের বায়োকেমিক্যাল রিয়েকশন যেগুলোর মাধ্যমে আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ইত্যাদি আমাদের সেখান থেকে এনার্জি রিলিজ করতে আমাদের কাজে লাগে থাইরক্সিন হরমোনটা, যার মধ্যে আয়োডিন থাকে, যার মধ্যে অ্যামিন গ্রুপ থাকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের বায়োমলিকিউলসের যে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেনে নিটে এসেছে সেগুলো আমরা ডিসকাশন করলাম, ঠিক আছে? বেশ, এগুলো সবগুলোই আমাদের কমপ্লিট হলো। পরবর্তীকালে আমরা বিভিন্ন রকম কোশ্চেন সম্পর্কে আরও ডিসকাশন করবো, আরও যে সমস্তগুলো বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছে তোমরা মোটামুটি এটা পড়তে